প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে সবার প্রিয় বোমবাদা সদ্য পদ্মশ্রী নিয়ে দিল্লি থেকে ফিরেছেন এবং তার কাছে আমরা আবদার করেছি যে তোমার সঙ্গে একটা আড্ডা দেব। তো বোমবাদা তো আবদার ফেলে না, তাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকে বিপি লাইভের আড্ডায়। প্রথমেই আমি যেটা দিয়ে শুরু করলাম, জাস্ট তুমি বলো যে খবর তো আগেই পেয়েছিলাম, আমরা সবাই খবর পেয়েছিলাম, যখন এই সম্মানটা হাতে পেলে ওই জাস্ট ওই মুহূর্তটা কেমন ছিল? প্রথম হচ্ছে যে আসলে যে সময়টা, যে মুহূর্তটা আমার হাতে, মানে আমাদের অনারেবল প্রেসিডেন্ট যখন ওটা আমার এখানে লাগিয়ে দিচ্ছেন মেডেলটা, প্রথম যেটা আমার মনে হচ্ছিল যে এটা কি আমি পাচ্ছি, মানে এটা কি আমি তার যোগ্য, বা আমি কি এটার জন্য প্রস্তুত ছিলাম। অনেকেই বলেছেন, তোমরা জানো যে এটা অনেক আগেই পাওয়া উচিত ছিল। আমি এগুলোকে ওটা বিশ্বাস করি না, কোনোদিনই করিনি। আমি মনে করি যে আমাকে আমার পুরস্কার বলি, তিরস্কার বলি, সেটা আমার লক্ষ লক্ষ বাঙালি যারা এত বছর ধরে, প্রায় 45 বছর, তারা আমাকে যা দিয়েছেন, কখনো ভালোবেসেছেন, কখনো আমাকে রিফিউজ করেছেন, কিন্তু আবার বুকে টেনে নিয়েছেন। আর আমিও তাদের জন্যে শুধুমাত্র তাদেরকে এন্টারটেইন করা, তাদেরকে আনন্দ দেওয়া সিনেমার মাধ্যমে, সেই চেষ্টাটা করে গেছি। কারণ প্রতিদিন ধরে আমি মনে করি যে আমি একজন সিনেমা স্টুডেন্ট, যে কারণে আমি ওটা নিয়ে বেরিয়ে যখন আমার ছেলের সাথে দেখা হলো, আমি একটাই কথা তাকে বললাম যে দেখো, আজকে এটা পাওয়ার পরে আমার কাছে এর ঠিক পরের যে ছবিটা আমি করব, ওটা হবে আমার জীবনের প্রথম ছবি। কারণ আমার এটা একটা নতুন স্টার্ট। আই হ্যাভ লট অফ থিংস টু ডু। ঈশ্বর যদি চান, আমার শরীর ঠিক থাকে, মানসিকতা ঠিক থাকে, আমার অনেক কাজ বাকি আছে। আমাকে অনেক কাজ আরও করতে হবে, সিনেমার কাজ। সিনেমার কথা যখন হচ্ছে তখন তো অবশ্যই যেটার কথা বলবো যে অভিমান তোমার আগামী সিনেমা, এবং যেইটার কথা আমি বলতে শুরুই করতে চাইবো তোমার লুক নিয়ে, মানে দুটো একদম ডিফারেন্ট লুক, এবং তোমাকে একটা এরকম একটা একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, রকস্টার বলা যায়, এবং তারপরে একটা সম্পূর্ণ অন্য রোল। তোমার কোনটা ফুটিয়ে তোলে? মানে আই এম শিওর তোমার কাছে বোধহয় কোনোটাই চ্যালেঞ্জিং নয়। না 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 একদম নয়। প্রত্যেকটা চরিত্র ভীষণ চ্যালেঞ্জিং বলবো না, মানে আমি এমন চরিত্র নেওয়ার চেষ্টা করি এখন, যেগুলো আমাকে তার জন্য খাটতে হয়, নাহলে আমি খুব একটা চট করে হ্যাঁ বলি না। তো এই চরিত্র তার দুটো দিক আছে, দুটো সময় আছে, সেটা তো বটেই, কিন্তু চরিত্রটার মধ্যে অনেকগুলো জটিলতা আছে। আর অভিমান ছবিটা হ্যাঁ রকস্টার, কিন্তু রকস্টারেরও তো অনেক রকম লেয়ার্স থাকে। এই রকস্টারটা মেইন স্ট্রিম রকস্টার হলেও সে মানুষটা তার নিজের জীবনবোধ থেকে গান লেখেন, তার জীবনবোধের সময় কখনো কখনো তিনি থেমে যান, যেটা আমি আমার নিজের ব্যক্তিগত জায়গায় অনেক সময় রিলেট করছিলাম। যে আমার জীবনে একটা সময় গেছে পিক, যখন আমি একদম মেইন স্ট্রিম ছবি করি, প্রায় 1.5-2 বছর কাজ করিনি। তোমরা জানো, সেটা আমার বইতেও লেখা আছে, সবাই জানেন। তো এই যে মানুষের এক একটা সময় থেকে বেরিয়ে এসে তার যে ক্রিয়েটিভিটিটার থেকে আর একটা নতুন সৃষ্টি হয়, সেরকমই একটা চরিত্র আমাদের আকাশ অভিমানের। আবার সেই মানুষটা কিন্তু পারেন যে সারা পৃথিবীর থেকে নিজেকে আলাদা করে নিতে। এই চরিত্রটার মধ্যে একটা অদ্ভুত, আমি অভিনেতা হিসেবে বলবো, একটা অদ্ভুত ভালো লাগার জায়গা আছে। এবং আমার মনে হয় এই ধরনের চরিত্র বা এই ধরনের ছবি, অভিমান, যেটা খুব কমন গল্প, কিন্তু সেটার বলার ধরনটা ভীষণই আলাদা। এবং আমার মনে হয় ইন্দ্রদীপ, মানে আমরা ওকে ভালোবেসে আইডি বলি, ও তো মিউজিক ডিরেক্টর হিসেবে একজন স্টলওয়ার্ড, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু ওর আমি এর আগেও যে কটা কাজ ও করেছে দেখেছি, ওর নিজস্ব একটা সিগনেচার তৈরি করেছে, ওর নিজের একটা গল্প বলার ধরন, সিনেম্যাটিক একটা ল্যাঙ্গুয়েজ। সেখান থেকে আমার মনে হচ্ছে অভিমান ছবিটার মধ্যে ভীষণই, এবং একটা অদ্ভুত ভালো কাস্ট এই ছবিটার, 3-4টে চরিত্র, মেন 5টা চরিত্র সেই অর্থে। কিন্তু এই 5জন চরিত্রেরই প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে যার মতন করে। আমি, যিশু, শুভশ্রী, কাঞ্চন, মানে আমরা যারা প্রধান চরিত্রে আছি, এটা বেশ একটা কী বলবো, হয় না আমাদের বাঙালিদের ভালো লাগার যা ইনার সেলফগুলো ভীষণভাবে
বেরিয়ে এসছে। ভাষা খুব ভালো এই ছবিটার, মানে সংলাপ আমরা তো খুব পরিষ্কার পুরো অর্থে বাংলা অনেক সময় এখন বলতে পারি না, মিশিয়ে বাংলা বলি, বা তার মধ্যে অন্যান্য ভাষাও বলে ফেলি বা ইংলিশ বলে ফেলি। এখানে বেশ ওইটার ওপরে একটা প্রাধান্য দেওয়া আছে যে বাংলাটা একদম পরিষ্কার বাংলা কথা বলা এটার মধ্যে, এবং আমার ভালো লেগেছে সেই বাংলাটা, কারণ যেহেতু মানুষটা শিল্পী তার বাংলা বলার ধরনটাও একটু আলাদা। এগুলোই কি তোমার যে বিষয়গুলো বললে, এগুলোই কি তোমার এই ছবিতে রাজি হবার, মানে পর্দায় আকাশ হবার কারণ, নাকি আরও কিছু আছে? মানে ধরো যেমন ওয়াই সো সিরিয়াস নতুন প্রোডাকশন হাউস, এবং যিশুদা তোমার ভীষণ কাছে, সৌরভ ভীষণ কাছে। হ্যাঁ নিশ্চয়ই, মানে এটা ছবিটা ভালো না লাগলে আমি করতাম না, মানে আমার চরিত্র বলি বা সিনেমাটা টোটালি গল্পটা খুব ভালো, তা আমি হ্যাঁও বলিনি। তারপরে যখন ওর স্ক্রিপ্ট লেখা শুরু করে প্রথম ধাপ তখনও শুনি, আবার একটা ধাপ লেখা হয়, মানে আর একটা ড্রাফট লেখা হয়, কিন্তু ফাইনালি আমি হ্যাঁ বলেছি, চরিত্রটা ভালো এবং ছবিটা ভালো হবে, ছবিটা ভালো হবে সত্যি বলছি। কিন্তু তার সঙ্গে একটা এক্সট্রা জায়গা হচ্ছে যে যিশু আর সৌরভ প্রডিউসার। যিশুকে আমি ছোটোর থেকে বড় হতে দেখেছি, মানে যিশু একটা অদ্ভুত সম্পর্ক আমার সঙ্গে, আর সৌরভকেও দেখেছি। আর এই যে অ্যাক্টররা বা ক্রিয়েটিভ লোকরা, শুধু অ্যাক্টর বলবো না, এটা সারা বিশ্বে হচ্ছে, মানে তারা যখন প্রডিউসার মানেটা তো শুধুমাত্র টাকা দেওয়া না বা টাকা জোগাড় করে না, মানে তার ছবিটা সম্পর্কেও জানা দরকার, মানে হোয়াট ইজ সিনেমা, সেইটা বোধহয় খুব হেল্প করেছে আমাদের এই অভিনয়ের ক্ষেত্রে। এবং ওদের এই দুজনকার যে জুটি, তারা দুজনেই খুব ইন্টারেস্টিংলি কাজটা হ্যান্ডেল করেছে, এবং সিনেমাটা বুঝে কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, কোন লোকেশনটা হলে এই সিনটার জন্য সব থেকে ভালো হবে, এই যে ডিরেক্টরের পাশে দাঁড়িয়ে একটা সিনেমা তৈরি করা, তাকেই তো প্রডিউসার বলে, সেটা আমার দারুণ লেগেছে। এবং ওদের প্রথম সেই অর্থে বড় সিনেমা, তো আমি চাই যে ভবিষ্যতে ওদের এই কোম্পানি অনেক বেশি ভালো ভালো কাজ করুক এবং আরও প্রতিষ্ঠিত হোক। তুমি এই যে বলছিলে না যে চরিত্রের লেয়ার্স, তো তোমার যে চরিত্রটা পর্দায়, সেটা একজন শিল্পীর চরিত্র, তুমি তো বাস্তব জীবনেও শিল্পী। নিজের আবেগ অনুভূতিগুলো পিছনে রেখে অভিনয় করতে হয়। আকাশের ক্ষেত্রে গান গাইতে হয়, তোমার ক্ষেত্রে অভিনয়। এইটা মানে এই দ্বন্দ্ব বা এই রকম পরিস্থিতি কখনো কখনো খুব কঠিন বলে মনে হয়েছে? কঠিন তো বটেই, কারণ দেখো আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া খুবই কি বলবো ডিকটেট করছে, কিন্তু আমাদের প্রত্যেকেই তো, আমরা এন্ড অফ দ্য ডে তিনি একজন গায়ক হতে পারেন, শিল্পী হতে পারেন, একজন ডিরেক্টর হতে পারেন, একজন মানুষ, তাকে ডেলিভার করতে হবে। এবং আমাদের প্রত্যেকেরই জীবনে, আমরা যেহেতু মানুষ, আমাদেরও প্রত্যেকের একই রকম সমস্যা যা পাঁচজনের থাকে সেগুলো থাকবেই। মানে বাড়িতে ছেলের জ্বর একটা সমস্যা, একটা অন্য কোনো সমস্যা, স্কুলে কোনো একটা গণ্ডগোল, বাড়িতে কারোর অসুস্থ, এইগুলো ঠিক পাঁচটা যেরকম ফ্যামিলিতে হয়, আমাদেরও ফ্যামিলিতে তাই হয়, তার বাইরে তো হয় না, মানে আমরা তো এলিয়েন নই, ঠিক আছে না? কিন্তু এইটাই হচ্ছে যখন আমরা এই মানুষগুলো যখন যে যার পারফর্মার যারা তারা স্টেজে যায়, তোমাদের তো আসলে আমরা মেকআপ রুম, এই ইমোশনটাকে না সুইচ অন অফ করতে হয়। এই সুইচ অন অফটা সময়ের সঙ্গে সঙ্গে, ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এটা একটু বেটার পারফর্ম করে। মানে না হলে তো আমরা পারফর্মই করতে পারবো না, কারণ ক্যামেরা, আমি মনে করি আর সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, ক্যামেরার লেন্সের সামনে ফাঁকি দেওয়া যায় না। তো ওইখানটা ইউ হ্যাভ টু বি 100%। তার জন্যে অনেকগুলো ফ্যাক্টরস যেগুলো চারিপাশে আছে, সেইগুলো সেই সময়টা প্র্যাকটিসের মতন বন্ধ করে দিতে হবে। বা ঠিক সিঙ্গারদের ক্ষেত্রেও তাই, তারা যেই তো স্টেজ মঞ্চে এসে গিয়ে অডিয়েন্সটা দেখেন, তাদের কাছে জাস্ট লাইভ পারফরমেন্সটা ওইটা, তখন আর তাদের মাথায় কিছু নেই, কোথায় কী হয়েছে না হয়েছে না। পারফর্মারদের এটাই সব থেকে বড় লড়াই, আমার মনে হয় এটাই সব থেকে বড়, এটা যে
পায় না, আমার কথা মনে হয় অনেক কিছুকে হারিয়ে দেয় যখন একসঙ্গে 10,000 লোক হাততালি দেয়, ভুলিয়ে দেয় অনেক কিছুকে। আই থিঙ্ক দ্যাট ইজ দি পাওয়ার অফ আ গুড পারফর্ম। আজকে এই লড়াইটা তারা শেষ দিন অবধি করে যায়। 100%। আমার অনেক দুঃখ, কষ্ট, মান, অভিমান, রাগ, যখন দেখি একটা ছবি চলছে, মানুষজন দেখছে, হাততালি দিচ্ছেন, সেটা নিয়ে প্রচুর আলোচনা চলছে, দেন ইউ গো টু এ ডিফারেন্ট জোন না। মানে হয়তো সেই দুঃখ কষ্টটা ভুললো না, কিন্তু ওটা মলমের মতন কাজ করে তখন। বোম্বাদের রাজ্যে পালাবদল হলো, তোমায় আমি রাজনীতি নিয়ে প্রশ্ন করব না, তোমার আরেকটা সংসার টলিউড। আমরা তো সবাই চাই সংসারের ভালো হোক। টলিউডে কি কি ইতিবাচক তুমি প্রত্যাশা করছো, কি কি ভালো তুমি প্রত্যাশা করছো? দেখো, আমাদের ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি, আমি শুধু একটাই জিনিস বলছি যে বাংলা সিনেমা নিয়ে আমি বিগত বেশ কয়েক বছর ধরে নানানবিধ কথা শুনতে থাকি বা পড়তে থাকি বা দেখতে থাকি, যেটাই বলো। কিছু কথা আমি মানি, কিছু কথা মানি না। সেকেন্ডলি হচ্ছে যে এই অনেকেই বলেন বাংলা ছবির এইটা দিক ঠিক না, ওটা দিক ঠিক না। কটা লোক এইটা আমাকে বলো যারা রিসার্চ করেন বা যারা জেনে বলেন যে অ্যাভারেজ আমরা বাংলা সিনেমা আমাদের বছরে যে অ্যাভারেজ হিট এখনও বাংলা ছবি যেটা দেয়, আমার ধারণা অ্যাভারেজ হয়তো একটা ছবি 2,000 কোটি টাকার ব্যবসা করছে, সেটা একটা করছে। অ্যাভারেজটা কিন্তু সব জায়গাতেই সিনেমাকে একটা এফেক্ট করেছে, সব জায়গাতে। এটা একটা লড়াই। এবং আমার কাল না পরশু একটা জায়গায় কথা হচ্ছিল, গুলজারজি অনেকদিন আগে বলেছে, আমিও বলেছি কত জায়গায়, যে দেখো আমরা না ওই একটা ব্রিজের মতন চলি, একটা সময় যায় খুব ভালো, আবার একটু ডাউন যাবে, আবার উঠবে। এই লড়াইটা যে কোনো বিজনেসে আছে, আমাদের সিনেমা জগতে আছেই। এইটাকে মেনেই কাজ করতে হবে। আমার একটাই শুধু অনুরোধ সবার কাছে, সবাই মানে সবার কাছে, নেগেটিভিটিটা বন্ধ করতে হবে। আজকে যখন একটা কোনো স্পোর্টস টিম যায়, খেলে, ইন্ডিয়া খেলে, বা এই যে IPL হলো, আরও অনেক কিছু, আমি শুধু এটা খেলা নিয়ে বলছি, মানে খেলা অনেক কিছুর মধ্যে আমরা কি জানতে পারি? ওদের ভেতরে ঝগড়া হচ্ছে না, অভিমান হচ্ছে না, দুঃখ হচ্ছে না, কষ্ট হচ্ছে না, রাগারাগি হচ্ছে না, আমরা কিছু জানতে পারছি? আমরা সিনেমাটা ভালাই, ওটাকে ভালো করে বানাই, ওটাকে প্রমোট করি, আর একজনের ছবি যদি ভালো হয় সেটাকে প্রমোট করি। লেটস টক পজিটিভ। আমরা তো বড় হয়েছি ওটার থেকে। মানে ওয়াই ডু উই হ্যাভ টু অলওয়েজ টক নেগেটিভিটি? নেগেটিভিটিটা যতটা অ্যাভয়েড করা যায়, কারণ আমরা হোলসেল এন্টারটেনার। দুঃখের ছবি হতে পারে, তাতেও আমরা আনন্দ দিচ্ছি। ওই 2.5 ঘন্টা সেই মানুষটাকে সারা পৃথিবীর থেকে ডিসকানেক্ট করে আমরা সিনেমা হলে বসে একটা জিনিসকে আমরা, এটা কিন্তু কঠিন কাজ, এটা কঠিন লড়াই। উই অল শুড রেসপেক্ট ইচ অ্যান্ড আদার। ভুল কারো না কারোর কোথাও না কোথাও হতেই পারে, আমরা আমাদের মতন মেটাবো। আমার শেষ প্রশ্ন ছবির নাম নিয়ে। ছবির নাম তো অভিমান। অভিমান আমাদের সবারই কম বেশি হয়। কোনো একজন মানুষ তোমার জীবনে যে তোমার ওপর অভিমান করেছে বা করেছিল, ভাঙানো হয়নি, ভাঙাতে চাও? দেখো, অভিমান এমনই জিনিস, তার ভাঙানোটাই মজা। অভিমানটা কিন্তু রাগ নয়, অভিমানটা মানুষ করেনি, তার উপরে জেনে করেন যে এই অভিমানটা ভাঙাতে তিনি আসবেন, বা আমি অভিমান যদি দেখি, বুঝি যে আরেকজন অভিমান করেছে, তাহলে আমি চেষ্টা করবো ঠিক সময় মতন সুযোগ বুঝি সেই অভিমানটা ভাঙানো। এই দুটোর মধ্যেই না একটা ভীষণ পজিটিভিটি আছে। এইটার উপরে যেটা চলে যায় সেটা হয়ে গেল যে ভাই এর সঙ্গে সারা জীবন আর কথা বলবো না, সেটা আর অভিমান রইল না। নিশ্চয়ই এরকম আছে ঘটনা। ঋতুর সঙ্গে আমার এটা, ঋতু মানে ঋতুপর্ণ ঘোষ, তোমরা জানো আমার বইতেও তাই লেখা আছে, আমার সঙ্গে ওর 2 বছর কথা ছিল না, 3 বছর কথা ছিল না, কিন্তু সেই লোকটা হঠাৎ এসে একদিন সকালে বলে যে শোন আমাকে ডেট দে, আমি একটা চোখের বালি বানাবো। কিন্তু যেখানে যেটা বানিয়েছি সেটা কিন্তু তার মতন করে ইতিহাস হয়ে গেছে। তো অভিমান থেকে ইতিহাস তৈরি করা যায়। বোম্বাদা, আমরা কেউ তোমার উপর অভিমান রাখতে চাই না, তুমি ইতিহাস তৈরি করো, আমরা সবাই সেটাই চাই। আমাকে ব্যাস তোমরা ভালোবাসো এইভাবে, আমি আমার মতন করে চেষ্টা করব ভালো কাজ করার। অভিমান এবং তোমার বাকি সমস্ত ছবি নিয়ে অনেক শুভেচ্ছা তোমাকে।
এবং পদ্মশ্রীর জন্য আরেকবার থ্যাংক ইউ, আমরা সবাই গর্বিত। থ্যাংক ইউ। আপনারা সবাই দেখবেন, আমি বলছি খুব অনেস্টলি বলছি, অভিমান ছবিটা বেশ বেশ ভালো একটা বাংলা ছবি বানিয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্ত, এবং খুব ভালো একটা কাস্টিং, গান খুব সুন্দর, এবং একেবারে সম্পর্কের গল্প, নিজেদের গল্প, ঘরের গল্প। 19 তারিখে রিলিজ করছে, আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন। বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।